ঘরের জানালায় দিনের শেষ আলো ক্ষীণ হয়ে পড়েছে। বাইরে ট্রামের একটানা ঘণ্টি যেন ক্লান্ত সন্ধ্যার ছন্দে বাজছে। দিনের প্রখর রোদ কমে আসার সঙ্গে সঙ্গেই কলকাতার চিরাচরিত গন্ধ, গল্প আর ছবিগুলো নতুন করে জেগে উঠছিল। অফিস থেকে ফিরে কাঁধের ব্যাগের ভারটা বড় বেশি ঠেকছিল আজ। সারাদিনের পরিশ্রম যেন হাড়গুলোকে আলগা করে দিয়েছে। রাস্তার ভিড় তখনও পুরোপুরি পাতলা হয়নি। মানুষের কথাবার্তার অবিরাম গুঞ্জন, বাস ট্যাক্সির হর্ন আর খাবারের দোকান থেকে ভেসে আসা মিশ্র ধোঁয়ার গন্ধ সব মিলিয়ে শহরের এক অদ্ভুত কোলাহলপূর্ণ সন্ধ্যা। জানালার বাইরে তাকালে দেখা যায় পথচারীরা দ্রুত পায়ে হেঁটে চলেছে। কেউ ঘরের পানে, কেউ কাজের খোঁজে। আকাশ জুড়ে ফিকে কমলা রঙের আভা, যা ধীরে ধীরে গাঢ় নীলিমায় মিশে যাচ্ছে। আমার শরীর ক্লান্ত হলেও মনের গভীরে এক নিবিড় কৌতূহল ও উত্তেজনা দানা বাঁধছিল। আজ ঠাকুর মশাইয়ের বাড়ি যাচ্ছি, সঙ্গে কিশোরীও থাকবে। তারানাথ ঠাকুর মশাই অদ্ভুত গল্পের ভাণ্ডার খুলে বসবেন আমাদের সামনে। এই চিন্তায় যেন আমার ক্লান্ত দেহকে এক নতুন উদ্দীপনা যোগাচ্ছিল। অফিস থেকে বেরিয়ে এসেই যেন এক অদৃশ্য সুতো আমাকে টেনে নিয়ে যাচ্ছিল শহরের এক অন্য প্রান্তে, যেখানে সাধারণ জীবনের বাইরে এক অলৌকিক জগতের আভাস মেলে। বুকের মধ্যে এক অদ্ভুত আলোড়ন, যেন অজানা এক রহস্যের দ্বার উন্মোচিত হতে চলেছে। আজ শাকচুন্নির গল্প শুনব, এই ভাবনাটা এক রোমাঞ্চকর শঙ্কা জাগিয়ে তুলছিল মনে। রাস্তার ধারে ছোট ছোট দোকানগুলো জ্বলে উঠেছে হ্যারিকেনের আলোয়। একটা পরিচিত তেলে ভাজার দোকানের সামনে আসতেই উষ্ণ তেলের ঝাঁঝালো গন্ধ নাকে এসে লাগলো। লোহার কড়াইয়ে ফুটন্ত তেল, তার মধ্যে টুপটাপ করে ঝরে পড়ছে বেগুনি, আলুর চপ আর পেঁয়াজি। তেলের বুদবুদগুলো ফেটে গিয়ে এক অদ্ভুত সুগন্ধ বাতাসে মিশে যাচ্ছিল। দোকানির মুখে দিনের শেষের ক্লান্তি স্পষ্ট। কপালে চিকচিক করছে ঘাম, তবুও মুখে লেগে আছে এক হাসির রেখা। তিনি হাতের খুন্তি দিয়ে দক্ষতার সঙ্গে তেলে ভাজাগুলো উল্টে দিচ্ছেন। দোকানে অল্প কিছু মানুষ দাঁড়িয়ে, গরম গরম তেলে ভাজার লোভে। আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমার পালা আসতেই দোকানি হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কি নেবেন বাবু? গরম গরম সব ভাজা হয়েছে। আমি দুটি বেগুনি আর কিছু আলুর চপ চাইলাম। লালচে ছোপ ধরা বেগুনির দিকে তাকিয়ে জিভে জল চলে এলো। তিনি কাগজে মুড়ে হাতে তুলে দিলেন। গরম ধোঁয়ায় আমার মুখটা ভিজে গেল। হাতে গরম ঠোঙা নিয়ে রাস্তার একপাশে সরে দাঁড়ালাম। তেলে ভাজার মশলাদার গন্ধ মনকে চাঙ্গা করে তুলল। একটা বেগুনি মুখে পুড়তেই তার মুচমুচে স্বাদ আর ভেতরকার নরম বেগুন এক অনাবিল তৃপ্তি এনে দিল। তেলে ভাজার ঠোঙা হাতে নিয়েই আমি ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে পা বাড়ালাম। পিচ ঢালা রাস্তার দুপাশে সারি সারি তালগাছ, তাদের ছায়া আরও দীর্ঘ হয়ে পড়েছে সন্ধ্যার নিস্তেজ আলোয়। কিছু পুরনো জরাজীর্ণ বাড়ির দেওয়াল জুড়ে শ্যাওলার প্রলেপ। দেখলে মনে হয় তারা যেন এক নিস্তব্ধ ইতিহাস বুকে ধরে দাঁড়িয়ে আছে। দূরে নিভে যাওয়া দিনের আলোয় শহরের আলো ম্রিয়মান দেখাচ্ছিল। কোথাও ভেজা মাটির এক মিষ্টি গন্ধ, বৃষ্টির পরশ যেন এখনো রয়ে গেছে বাতাসে। আবার কোথাও দূরাগত শ্মশানের ধোঁয়ার রেখা আকাশের দিকে কুণ্ডলি পাকিয়ে উঠেছে। ধুলো মাখা রাস্তা হাঁটার সময় পায়ের সঙ্গে লেগেই রইল। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল শরীরের প্রতিটি পেশি যেন শিথিল হয়ে আসছে। কিন্তু এই পথ চলার মধ্যেও এক অদ্ভুত ভালো লাগা ছিল। তালপাতাগুলো বাতাসে মৃদু দোদুল্যমান, তাদের ফিসফিস শব্দ যেন এক অদৃশ্য বার্তা বহন করছিল। দূরের কোনো এক বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠেছে। তার ক্ষীণ আলো আধারকে ভেদ করে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে চাঁদের এক ফালি আলো এসে পড়ছিল।
পথের উপর এক জাদুকারী আভা ছড়াচ্ছিল। এই সময়টুকু যেন আমার কাছে এক ভিন্ন জগৎ ছিল, যেখানে শহরের ব্যস্ততা থমকে যায় আর প্রকৃতি তার নিজস্ব সুরে কথা বলে। ঠাকুরমশাইয়ের বাড়ির কাছাকাছি এসে দেখলাম কিশোরী আগে থেকেই দরজার পাশে রাখা একটা কাঠের টুলে বসে আছে। তার ছোট্ট শরীরটা উত্তেজনায় তীর তীর করে কাঁপছে যেন। সন্ধ্যার আবছা আলোয় তার মুখটা স্পষ্ট না হলেও চোখে এক গভীর অপেক্ষার ছাপ আর কৌতূহলের ঔজ্জ্বল্য স্পষ্ট। আমাকে দেখা মাত্রই তার মুখে এক ঝলমলে হাসি ফুটে উঠল। সে হাত বাড়িয়ে আমাকে ডাকলো। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। কি ব্যাপার, তুমি এখানে আগে থেকেই বসে? কিশোরী তার স্বভাবসুলভ চপলতা দিয়ে বলল, আরে আজ শাঁকচুন্নির গল্প শুনবো বলেই তো এতক্ষণ থেকে বসে আছি। আরে দেখোই না, শুনলে পুরো শরীর কাঁটা দিয়ে উঠবে। তার কথায় এক অদ্ভুত উদ্দীপনা, তার হাতের ভঙ্গিতে, চোখের চমকে যেন গল্পের প্রতি তার নিবিড় আগ্রহ ধরা পড়ছিল। আমি হেসে তার হাতে তেলে ভাজার ঠোঙাটি ধরিয়ে দিলাম। সে মহা আনন্দে একটা আলুর চপ তুলে নিল। আমরা দুজন মিলে সেই তেলে ভাজায় ভাগ বসাতে লাগলাম। গরম তেলে ভাজার স্বাদ আর তার সঙ্গে কিশোরীর উৎফুল্লতা সন্ধ্যার পরিবেশকে আরো মনোরম করে তুলল। তেলে ভাজার কাগজে লেগে থাকা তেলের মিষ্টি গন্ধ বাতাসে মিশে যাচ্ছিল। আমরা দুজনে খেতে খেতে পা টিপে টিপে বাড়ির দিকে এগোতে লাগলাম। দিনের আলো প্রায় নিভে গেছে, বাতাস ঠান্ডা হয়ে এসেছে। দূরে শ্মশানের দিক থেকে আসা ধোঁয়ার রেখা আবছা অন্ধকারে মিশে যাচ্ছে, এক অন্যরকম রহস্যের সৃষ্টি করছে। তালপাতার মর্মর শব্দ আর ঝিঁঝি পোকার একটানা ডাক যেন পরিবেশকে আরও থমথমে করে তুলছিল। আমাদের পদশব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে এসে আমরা থমকে দাঁড়ালাম। পুরনো বাড়ির দেওয়ালে শ্যাওলার ছোপ। দিনের আলোয় তা সাধারণ দেখালেও রাতের অন্ধকারে তা এক অন্যরকম রূপ নিয়েছে। দরজার পাশে মাটির প্রদীপ মৃদু শিখায় জ্বলছে। তার আলোয় চারপাশের ছায়াগুলো যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। বাতাস থমথমে, গাছের পাতারাও যেন স্থির হয়ে গেছে। দরজাটা অল্প ফাঁক করা, ভেতর থেকে ধূপের এক মৃদু গন্ধ ভেসে আসছিল, যা মনে এক শান্ত, পবিত্র অথচ রহস্যময় অনুভূতি তৈরি করছিল। আমরা দুজনে একে অপরের দিকে তাকালাম। আমাদের চোখে এক অদ্ভুত শঙ্কা আর কৌতূহল। প্রদীপের শিখা কাঁপছে আর তার ছায়া নাচছে প্রাচীন দেওয়ালের গায়ে। দরজার ফাঁক দিয়ে উঁকি মারতেই দেখি ঠাকুরমশাই একটি মাটির পিঁড়ির উপর স্থির হয়ে বসে আছেন। তার ডান হাতে তামাকের পিণ্ড, আঙুলে চাপা তামাকের গন্ধ বাতাসে মিশে আছে। তার পাশে রাখা রয়েছে কলকে, আর তার মুখে আগুন ধরানোর আগের নিস্তব্ধতা যেন চারিদিকে ছড়িয়ে আছে। তার মুখ শান্ত, চোখে এক গভীর তুতি। দেখে মনে হচ্ছিল যেন তিনি ধ্যানমগ্ন। মুখে এক মৃদু হাসি, যা দেখে মনে হয় তিনি আমাদের অপেক্ষাতেই ছিলেন। তিনি আমাদের দেখেই হাসি মুখে বললেন, ও এসেছো তোমরা দুজন? ক্লান্ত শরীর নিয়ে গল্প শুনতে এলে বুঝি? আমাদের ক্লান্ত শরীরেও এক ঝলক চনমনে ভাব ফিরে এলো। আমি মৃদু স্বরে বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, দিনভর অনেক পরিশ্রম গিয়েছে, কিন্তু আপনার গল্পের টান তো আর কাটানো যায় না। কিশোরী আর তর সইতে পারছিল না। আগ্রহে তার চোখ চকচক করছিল। সে প্রায় উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল, আপনি আজ আমাদের শাকচুন্নির গল্প শোনাবেন তো? ঠাকুরমশাই এক গভীর হাসি হেসে বলে উঠলেন, শোনাবো, তবে শুনে ভয় পেয়ে পালাবে না তো?
তার হাসির মধ্যে একটা অদ্ভুত ভাব ছিল। তিনি এরপর চোখ বুজে কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে শান্ত হয়ে বসলেন। তারপর তিনি ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখে এবার এক গভীরতা, যেন অদেখা কোনো জগৎ থেকে তিনি ফিরে এলেন। আমাদের দিকে তাকিয়ে গভীর স্বরে বললেন, তাহলে শোনো, এ অনেক বছর আগের কথা। তখন আমি ধবলডাঙ্গা নামের এক গ্রামে গিয়েছিলাম। সেই গ্রাম আর তার আশেপাশের নদী, নালা, মাঠ, ঘাট সব কিছু আমার আজ ও চোখের সামনে স্পষ্ট। তিনি যেন চোখের সামনে সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, আর তার মুখে ফুটে উঠছে এক অদ্ভুত প্রশান্তি। তিনি বলতে শুরু করলেন, ধবলডাঙ্গা গ্রামটা এমন জায়গায় ছিল যেখানে যেতে হলে একটা বিশাল নদী পেরোতে হয়। বর্ষার পর নদী ভুলে ভেবে উঠেছিল। আমি তখন গ্রামটির কাছাকাছি পৌঁছলাম। সন্ধে নেমে আসছে। দূর থেকে কেবল জোনাকিদের ঝিকিমিকি দেখছিলাম, আর বাতাসে শীতের প্রথম কামড় টের পাচ্ছিলাম। যখন নদীর পাড়ে পৌঁছলাম তখন অন্ধকার প্রায় গাঢ় হয়ে এসেছে। আকাশে চাঁদ নেই, শুধু নক্ষত্রদের ক্ষীণ আলোয় নদীর জল চিকচিক করছে। পারে একটি মাত্র নৌকা বাঁধা, আর তার পাশে বসে আছে এক মাঝ বয়সী মাঝি। আমি তার দিকে এগিয়ে গেলাম। সে আমাকে দেখে উঠে দাঁড়ালো। তার মুখে এক অদ্ভুত শঙ্কা। আমি তাকে নদী পার করার জন্য অনুরোধ করলাম। মাঝি আমার দিকে এক পলক তাকিয়ে বলল, বাবু, ওই পারে যাবেননি? অশুভ শাকচুন্নির ছায়া লেগেই থাকে। আমি রোজ রাইতে তাদের কান্না শুনি। তার কথায় আমার মনে এক দ্বিধার সৃষ্টি হলো। আমি বুঝতে পারলাম না কি করব। মাঝির মুখ দেখে মনে হলো সে ভয়ে কুঁকড়ে আছে। তার চোখ দুটো কেমন যেন ভ্যাকাশে। সে আমাকে অনুরোধ করল, আজকের রাতটা আমার সঙ্গে নৌকার ছায়ায় কাটান। ভোর হলেই আপনারে পার কইরা দেব। তার অনুরোধ উপেক্ষা করতে পারলাম না। আমার ক্লান্তিও এমন ছিল যে দ্রুত কোথাও পৌঁছানোর তাগিদ ছিল না। তবে আমি কি করব কিছুই বুঝতে পারছি না, আমি নিজের মনেই বললাম। মাঝি দ্রুত বলল, আরে জলদি কান ঢাকেন, কান ঢাকেন। ওই কান্নার আওয়াজ শুনলেও বিপদ। তার কথায় এক শীতল অনুভূতি আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। শাকচুন্নির কথা শুনে আমার কৌতূহল আরো বেড়ে গেল, কিন্তু মাঝির মুখের ভয় দেখে আমি শঙ্কিত হলাম। তার প্রতিটি কথায় যেন এক অজানা বিপদের ইঙ্গিত। এক ধরনের ভীতি আর কৌতূহলের মিশেল আমাকে অস্থির করে তুলল। নৌকার ছাওয়ার ভেতর আমরা দুজন বসে রইলাম। রাতের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ আরো থমথমে হয়ে উঠল। নদীর ওপারের গ্রামে কুপির আলো নিভে গেছে। সবকিছুই যেন এক নিস্তব্ধ অন্ধকারে তলিয়ে গেছে। দূরে শিয়ালের একটানা ডাক, ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ আর বাতাসের হু হু আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। অন্ধকার আর নিস্তব্ধতা যেন এক ভয়ঙ্কর রূপে আমাদের ঘিরে ফেলছিল। হঠাৎ সেই নিস্তব্ধতার মধ্যে এক শীতল তীক্ষ্ণ কান্নার শব্দ ভেসে এলো। মনে হলো কেউ যেন বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছে। সেই কান্না যেন রক্তে হিম ধরিয়ে দিল। মাঝি দ্রুত আমাকে ইশারা করে বলল, কান ঠাকুন বাবু, কান ঠাকুন। ওই আওয়াজ শুনলে মন দুর্বল হয়ে যাবে। আমি ভয় পেয়ে কান ঢাকলাম, কিন্তু কানের ভিতর দিয়েও সেই কান্না আমার মস্তিষ্কে পৌঁছাচ্ছিল। এই কেমন কান্না?
আর এখানে কার জন্য? আমি মনে মনে ভাবলাম, মনে হলো যেন অনেকগুলো নারী একসঙ্গে কাঁদছে, তাদের কান্নার শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছে। কখনো মনে হচ্ছে দূরে, আবার কখনো মনে হচ্ছে একদম কাছে। সারা রাত ধরে সেই কান্না চলতে থাকে, কখনো শব্দটা বাড়ে, আবার কখনো থেমে যায়। কিন্তু এক অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি সারা রাত আমাদের ঘিরে রইল। আমি ক্লান্ত হয়ে নৌকার মধ্যে বসে রইলাম। চোখ বুঝলেই সেই কান্নার প্রতিধ্বনি শুনতে পাচ্ছিলাম। মাঝে মাঝে চোখ খুলে দেখলাম দূরের গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের এক ভালি আলো এসে পড়েছে। তার আবঝা আলোয় চারপাশের গাছগুলো কেমন যেন বিচিত্র ছায়া তৈরি করছে। মনে হচ্ছিল যেন অসংখ্য ছায়া আমাদের চারিদিকে নাচছে, ফিসফিস করে কথা বলছে। এই আলো ছায়ার খেলার সেই কান্নার শব্দ সব মিলিয়ে আমার মন এক অস্থিরতার মধ্যে ডুবে গেল। ভোরের আলো ফুটতেই সেই কান্না থেমে গেল। বাতাস শান্ত হলো, আর নদীর ওপর থেকে শীতল কুয়াশার চাদর বিছিয়ে গেল। কুয়াশায় ঢাকা নদীকে দেখে মনে হলো যেন এক সাদা নদীর ওপর দিয়ে আমরা ভাসছি। দূরে ভোরের পাখির মিষ্টি কলরব শোনা যাচ্ছিল। মাঝি নৌকা নিয়ে পার করতে শুরু করলো। আমি নদীর অপর পারে গ্রামটির দিকে তাকিয়ে রইলাম। কুয়াশার হালকা আস্তরণ ভেদ করে দূরে দেখা যাচ্ছিল তাল গাছের সারি, আর তার মাঝে কিছু কাঁচা মাটির রাস্তা। নৌকা নদীর ওপারে পৌঁছানোর পর মাঝিকে বিদায় জানিয়ে আমি পাড়ের মাটির ঘাটে উঠলাম। ঘাটের মাটি নরম আর স্যাঁতস্যাঁতে, চারদিকে শুধু ধানের ক্ষেত আর সবুজের মেলা। হালকা বাতাসে ধানের শীষ দুলছে, দেখতে বড় সুন্দর লাগছিল। আমি গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পরেই কিছু মানুষের চোখে পড়লাম, যারা আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছিল। তাদের চোখে মুখে স্পষ্ট নতুন মানুষের প্রতি কৌতূহল। গ্রামের রাস্তা ধরে হেঁটে আমি যখন জগৎমোহন মুখুজ্জের বাড়িতে পৌঁছলাম, তখন সকাল প্রায়। বাড়িটি পুরনো, দোতলা নয় এবং একতলা মাটির। এর এক পাশে খড়ের ছাউনি দেওয়া। বাড়ির আঙিনায় একটি তুলসী মঞ্চ, তার পাশে একটি মাটির কলসি রাখা আছে, যার ভেতর থেকে টাটকা জল টলটল করছে। দেওয়ালে কিছু আলপনা আঁকা, যা দেখে বোঝা যাচ্ছিল কোনো শুভ কাজ বা পূজার প্রস্তুতি চলছে। ধূপের সুবাস, ফুলের মিষ্টি গন্ধ আর রান্নাঘর থেকে ভেসে আসা গরম খিচুড়ির ধোঁয়া, সব মিলিয়ে এক পবিত্র আর শান্ত পরিবেশ। বাড়ির একমাত্র নারী জগৎমোহনের স্ত্রী, এক ধরনের ক্লান্তি তার মুখে ফুটে উঠলেও তার চোখ দুটো শান্ত ও প্রসন্ন। তিনি ওনাদের গৃহদেবতার পুজোর জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। ঘরের এক কোণে সাজানো রয়েছে পিতলের বাসন, তাতে সাজানো ফুল, ধূপকাঠির ধোঁয়া আর পুজোর সামগ্রীও রয়েছে। জগৎমোহন আমাকে দেখে হাসি মুখে এগিয়ে এলেন। আপনি এসে ভালো করেছেন ঠাকুর। আজ পুজোর দিন, সব প্রস্তুতি চলছে। তার কথায় এক ধরনের কৃতজ্ঞতা ফুটে উঠছিল। জগৎমোহনের স্ত্রী আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বললেন, আসুন, মুখ ধুয়ে নিন, সকালে খিচুড়ি আর ভোগের আয়োজন আছে। এরপর পুজোর আয়োজন শুরু হলো। ধূপ জ্বালানো হলো, তার সুবাসে চারপাশ ভরে গেল। ফুল চড়ানো হলো দেবতার উদ্দেশ্যে, আর কলসি আবার নতুন করে সাজানো হলো। গৃহদেবতার পুজোর জন্য নারকেল, কলা, দুধ, চাল সবকিছু সুন্দর করে সাজানো হলো।
গ্রামের শিশুরা উঠোনে ছুটোছুটি করছিল। তাদের কোলাহলে বাড়িটি যেন জীবন্ত হয়ে উঠেছিল। কিছু মহিলা পুকুর থেকে জল তুলে আনছিল, আর কিছু মহিলা শঙ্খ বাজাচ্ছিল। তাদের শঙ্খধ্বনি বাতাসে এক পবিত্র আবেশ ছড়িয়ে দিচ্ছিল। ধূপের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠছিল, আর ঘরের ভেতর এক অলৌকিক পরিবেশ তৈরি করছিল। আকাশে তখনও চাঁদ ওঠেনি। পশ্চিমের আকাশে ফিকে লাল আভা। জগৎমোহনের ঘরের ভেতর থেকে ধূপের ধোঁয়া কুণ্ডলি বাঁকিয়ে বাইরে আসছিল। এমন সময় হঠাৎ করে একজন লোক হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। তার মুখে আতঙ্ক স্পষ্ট। সে কোনো মতে বলে উঠল, মুখুজ্জেমশাই, সর্বনাশ হয়েছে। নদীর ঘাটে একটা লাশ ভাসছে। জলদি জলদি চলেন মুখুজ্জেমশাই। সেই গল্প থামিয়ে দিয়ে লোকটি কথা শেষ করতে পারল না, শুধু হাতের ইশারায় নদীর দিকে যেতে বলল। তার কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। যে যার মতো করে চমকে উঠল। ধূপের মিষ্টি গন্ধ যেন এক নিমেষে উবে গেল। আমি মুখ তুলে তাকালাম, দেখলাম জগৎমোহনের মুখে এক অদ্ভুত শঙ্কা। সবাই ফিসফিস করে কিছু একটা বলতে শুরু করলো। একজন বলল, এই কি সেই কাল রাতে শাকচুন্নির কাজ না কি রে? আর একজন বলল, সর্বনাশ, এ আমরা কি শুনছি? আমিও উঠে দাঁড়ালাম। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। সারা শরীরে এক হিম শীতল স্রোত বয়ে গেল। চোখের সামনে থেকে যেন ধবলডাঙ্গা গ্রামের ছবিটা মুছে গিয়ে সেই রাতের কান্নার কথা মনে পড়ল। জগৎমোহন মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিলেন। তিনি শান্ত স্বরে বললেন, সবাই মশাল আর লাঠি নাও, সাবধানে চলো। কিছুক্ষণের মধ্যেই সবাই ব্যস্ত হয়ে পড়ল। কেউ হাতে মোটা লাঠি নিল, কেউ আবার কুপি জ্বালল। জগৎমোহন নিচে একটা বড় মশাল হাতে নিলেন। আমরা সবাই দ্রুত পায়ে হাঁটা শুরু করলাম। মাটির রাস্তা তখন নরম হয়ে আছে, ভেজা ঘাস আর মাটির গন্ধ। আমাদের পায়ের শব্দ আর আমাদের নিঃশ্বাসের ভার ছাড়া আর কোনো শব্দ ছিল না। তালগাছের ছায়াগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। বাতাসে একটা শীতল ভাব ছিল, যা আমাদের ত্বকে এক অদ্ভুত অস্বস্তি দিচ্ছিল। নদীর কাছাকাছি আসতেই বাতাসের গন্ধ পাল্টে গেল। শুকনো মাটির গন্ধের বদলে এক পচা বিস্বাদ গন্ধ নাকে এলো। অন্ধকার আরো গাঢ় হয়ে এসেছে। শুধুমাত্র মশালের আলোয় আর কুপির ঘিন আলোয় আমরা কিছু একটা দেখতে পাচ্ছিলাম। আমাদের মন অজানা আশঙ্কায় পূর্ণ ছিল। এক ধরনের চাপা উত্তেজনা আর আতঙ্ক আমাদের চারপাশ ঘিরে ছিল। নদীর ঘাটে যখন পৌঁছলাম, দেখলাম সেখানে আরো কয়েকজন গ্রামবাসী জড়ো হয়েছে। তারা নদীর দিকে তাকিয়ে আছে, তাদের চোখে আতঙ্ক। আমরা নদীর কাছে যেতেই দেখলাম জলে ভ্যাকাশে ফুলে ওঠা একটা শরীর ভাসছে। ঢেউয়ের তালে তালে দেহটি একবার জলের নিচে ডুবে যাচ্ছে, আবার ভেসে উঠছে। তার মুখ চেনা যাচ্ছে না। চোখগুলো আধ খোলা, যেন সে শেষ নিঃশ্বাস নিতে নিতেই জলের দিকে তাকিয়েছিল। শরীরটা ফুলে গিয়ে বিকৃত হয়ে গেছে, ত্বক ভ্যাকাশে হয়ে গেছে। কাছেই ছোট ছোট মাছ ঘোরাফেরা করছিল। এই দৃশ্য দেখে আমার শরীর শিউরে উঠল। মুখে একটা রুমাল চাপা দিলাম। জগৎমোহন দাঁড়িয়ে রইলেন। তার চোখে এক গভীর শোক আর হতাশা ফুটে উঠেছিল। অন্য গ্রামবাসীরা পিস পিস করে কথা বলছিল। হায় হায় রে, কার এমন সর্বনাশটা হলো?
ভিড়ের মধ্যে দেখলাম সেই মাঝিও রয়েছে যে আগের রাতে আমাকে নদী পার করতে রাজি হয়নি। তার চোখে এক গভীর আতঙ্ক। তাকে দেখে মনে হলো সে ভয়ে কুঁকড়ে আছে। গ্রামের একজন লোক তাকে বলল, তুমি তো নদীর ওই পারে ছিলে মাঝি ভাই, এটা? মাঝি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, বাবু বাবু আমি তো আগেই বলেছিলাম ওই পার অশুভ। আমি রোজ রাইতে তাদের কান্না শুনি বাবু। এই ঘটনা ওই পারের অশুভ শক্তির কাজ ছাড়া আর কিছুই নয় বাবু। তার প্রতিটি শব্দে এক ধরনের গভীর শঙ্কা ছিল, যা আমাদের সবার মনে এক অস্থিরতা জাগিয়ে তুলল। চোখে দেখে তো বুঝি না, কে হতে পারে? একজন গ্রামবাসী ফিসফিস করে বলল, আর একজন উত্তর দিল, রাতে ওই কান্নার শব্দ শুনেছিলে তো? ওই শক্তির কাজ ছাড়া এ আর কি? মাঝি বলল, আমি তো রোজই শুনি বাবু, আজ চোখেও দেখলাম। সত্যি ওই পার তো অশুভ ছায়ায় ঢাকা। জগৎমোহন গম্ভীর মুখে বললেন, এই ঘটনা নতুন নয়। অনেক বছর ধরেই মাঝে মাঝে এমন ঘটনা ঘটে। মানুষ হারায়, কেউ আর খোঁজ পায় না। সবাই ধীরে ধীরে ফিরতে শুরু করলো। রাত আরো গাঢ় হয়ে এলো। কেউ কথা বলতে চাইছিল না, শুধু চাপা ফিসফিসানি শোনা যাচ্ছিল। বাতাস আরো শীতল হয়ে এসেছে। আমি জগৎমোহনের পাশে হাঁটছিলাম। তিনি মশালটি হাতে নিয়ে ধীরে ধীরে এগোচ্ছিলেন। তার মুখে এক গভীর চিন্তার ছাপ ছিল। ঠাকুরমশাই, আমি বললাম, এই ঘটনা কি সত্যি সে শাঁকচুন্নির কাজ? জগৎমোহন এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা ছোটবেলা থেকে শুনে অনেক বছর আগে থেকেই এই গ্রামে এমন অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু কেউই এর কারণ খুঁজে পায়নি। কিছু মানুষ ভাবে এটা অশুভ শক্তির কাজ, আবার কেউ ভাবে নদীর কোলেই কোনো অজানা বিপদ লুকিয়ে আছে। তার কথায় এক ধরনের হতাশা ছিল। আমি বুঝতে পারছিলাম এই ঘটনা তাদের গ্রামের এক অন্ধকার দিক। আপনি কি কোনো সমাধান খুঁজে পেয়েছেন? আমি জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ঠাকুর, আমি অনেক সাধকের সঙ্গে কথা বলেছি, অনেক তন্ত্র সাধককেও ডেকেছি, কিন্তু কেউ কোনো সঠিক সমাধান দিতে পারেনি। নদীর ওই পাড়টা যেন এক অভিশপ্ত জায়গা। আমরা দুজনেই নীরব হয়ে গেলাম। বাতাসে শুধু গাছের পাতার ফিসফিস শব্দ আর ঝিঁঝি পোকার এক টানা ডাক। শ্মশানের দিক থেকে আসা ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছিল। রাতের খাবার আর ভোগ খেয়ে শরীরটা একটু শান্ত হলো, কিন্তু মনটা কেমন যেন ছটপট করছিল। আমি বুঝতে পারছিলাম আজ রাতে এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এক অদ্ভুত টান আমাকে শহরের দিকে ভিড়িয়ে নিয়ে যাচ্ছিল। আমি জগৎমোহনকে বললাম, বলছি আজ রাতের মতো আমাকে বিদায় দিন, আমার বাড়ি ফেরাটা খুব জরুরি। আমার কথা শুনে জগৎমোহন যেন চমকে উঠলেন। তিনি বললেন, এ কি বলছেন ঠাকুর? এই রাতে আপনি ফিরবেন? এটা তো আপনার বাড়ি নয়। চারদিকে এত রহস্যময় পরিবেশ, রাতে পথ চলা মোটেই নিরাপদ নয়। আমি বললাম, না না জগৎবাবু, আমার কাজটা খুব জরুরি, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারি না। জগৎমোহন আমার দিকে তাকিয়ে বললেন, আপনার তো ফিরে আসার কথা ছিল, সেটা আমি জানি, কিন্তু এত রাতে ফিরে যাওয়াটা কি বুদ্ধিমানের কাজ হবে? রাতে কোনো যানবাহন পাবেন না, আর নদীর ওই পাড়টা আপনি নিজেই তো দেখেছেন কি ভয়ঙ্কর। তার কণ্ঠস্বরে এক গভীর উদ্বেগ ছিল।
তিনি আমার হাত ধরে বললেন, থাকুন না ঠাকুর, এই রাতটা আমাদের সঙ্গে থাকুন। ভোরের আলো ফুললে আমি নিজে আপনাকে পার করে দেব। আমি তার কথা শুনলাম, কিন্তু আমার মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা আমায় তাড়া করছিল। আমি বুঝতে পারছিলাম এখানে থাকলে হয়তো আমি আরও গভীর কোনো রহস্যের সঙ্গে জড়িয়ে পড়ব। এই গ্রামের মানুষের ভয়, তাদের কুসংস্কার, সবকিছুই আমাকে এক অন্যরকম অনুভূতির দিকে ঢেলে দিচ্ছিল। আমি তার হাত থেকে আমার হাতটা সরিয়ে বললাম, জগৎবাবু, আমাকে যেতেই হবে। আমি জানি রাস্তাটা কঠিন, কিন্তু আমাকে ফিরতেই হবে। আমার কথা শুনে জগৎমোহন যেন কিছু বলতে পারলেন না। তিনি মাথা নিচু করে রইলেন। তার স্ত্রী ঘরের ভেতর থেকে বের হয়ে এলেন। তার মুখে এক ধরনের শঙ্কা। তিনি বললেন, ঠাকুরমশাই, আপনি যে কি বলছেন? এই রাতে আমাদের গ্রাম থেকে কোনো মানুষই একা বার হতে সাহস পায় না। আপনি তো এখানকার পরিবেশ সম্পর্কে জানেনও না। একটু সবুর করুন, ভোর হলেই আমি আপনাকে নিজে হাতে গরম দুধ আর লুচি করে খাওয়াবো, তারপর না হয় আপনি যাবেন। তাদের এই ভালোবাসার কথা শুনে আমার মনটা আরো দ্বিধায় পড়ে গেল। আমি বুঝলাম তারা আমার ভালো চায়, কিন্তু আমার মন এক অদৃশ্য শক্তির টানে যেন শহরের দিকে ছুটে যাচ্ছিল। আমি বললাম, আপনারা আমার জন্য এত ভাবছেন, এতে আমি ধন্য, কিন্তু আমাকে ফিরতেই হবে। কিশোরী যে এতক্ষণ চুপচাপ ছিল, সে আমার দিকে এগিয়ে এলো। তার চোখে এক অদ্ভুত জিজ্ঞাসা। সে বলল, ঠাকুরমশাই, আপনি তো আমাদের গল্প শোনাবেন বলে এসেছিলেন, এখন কেন চলে যাচ্ছেন? আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, কিশোরী, আমি আবার আসব, কিন্তু এখন আমাকে ফিরতেই হবে। জগৎমোহন বললেন, আপনার কোনো অসুবিধা হলে বা পথে কোনো বিপদ হলে আমরা তো কিছুই করতে পারবো না। আপনার কাছে কি কোনো মশাল বা অন্য কিছু আছে? এই রাতে একা যাওয়াটা বিপজ্জনক। আমি বললাম, আমার কাছে সব কিছুই আছে, আপনারা আমার জন্য চিন্তা করবেন না। জগৎমোহনের স্ত্রী বললেন, আপনার যদি এমন কোনো জরুরি কাজ থেকে থাকে, তবে আপনি কাল সকালে যান না কেন? কালকে তো কোনো বিপদ নেই, ভোর হলেই তো সবকিছু শান্ত হয়ে যাবে। আমি বললাম, না, আমার কাজটা এমন যে আজ রাতে না গেলে সেটা সম্পূর্ণ করা যাবে না। আপনারা আমাকে বিদায় দিন। আমি আপনাদের এই গ্রামের ভালোবাসার ঋণ কখনো ভুলব না। আমার কথা শুনে জগৎমোহন বললেন, তবে ঠিক আছে, আপনার যদি এতই জরুরি হয় তবে যান, কিন্তু সাবধানে যাবেন। এভাবে কোনোভাবে কাজের অজুহাতে আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম। তিনি আমাকে নদীর ঘাটে পৌঁছে দিতে চাইলেন, কিন্তু আমি তাতে রাজি হলাম না। আমি জানি আমাকে একাই এই পথ অতিক্রম করতে হবে। আমি তাদের কাছে বিদায় নিলাম। যখন আমি বাড়ির বাইরে পা রাখলাম, দেখলাম চাঁদ তখন উঠেছে। তাল গাছের ছায়াগুলো চাঁদের আলোয় আরো দীর্ঘ আর রহস্যময় দেখাচ্ছে। ঝিঝি পোকার একটানা ডাক আর বাতাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আমি ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। মাটির রাস্তা তখন নরম আর শীতল। হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরিয়ে এলাম। হঠাৎ অন্ধকারে এক ছায়া মূর্তি দেখতে পেলাম। কাছে যেতেই বুঝলাম একজন বয়স্ক লোক রাস্তায় বসে আছেন। তার পাশে একটা লাঠি পড়ে আছে। তিনি লাঠিটা ওঠানোর চেষ্টা করছেন, কিন্তু কোমরের ব্যথায় পারছেন না। তার মুখে এক ধরনের চাপা কষ্ট আর অসহায়তা। আমি দ্রুত তার কাছে গেলাম। আমি বললাম, আরে মশাই, আপনার কি হয়েছে? আপনার লাঠিটা পড়ে গেছে? বৃদ্ধ আমার দিকে তাকিয়ে একটু হাসলেন।
আমি নিচু হয়ে তার লাঠিটা কুড়িয়ে হাতে তুলে দিলাম। তিনি আমার হাতটা ধরলেন, তারপর বললেন, ধন্যবাদ বাবা, আমার কোমরের ব্যথাতে আমি নড়তে পারছিলাম না গো। ভগবান তোমার মঙ্গল করুক। তার হাতে এক ধরনের শীতলতা ছিল, যেন তিনি অনেকক্ষণ ধরেই বসে আছেন। আমি তার দিকে তাকিয়ে বললাম, আপনার বাড়ি কোথায়? মানে আপনি এত রাতে এখানে কি করছেন? তিনি বললেন, আমার বাড়ি এই গ্রামেতেই, কিন্তু আমি এখন আর বাড়িতে নেই। এই রাস্তাঘাটেই ঘুরে বেড়াই, পথের পথিক হয়ে গেছি। তার কথায় এক ধরনের রহস্য লুকিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না তিনি কি বোঝাতে চাইছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি কি ঠিক আছেন? মানে আপনার কি কোনো সাহায্য লাগবে? তিনি বললেন, আমি ঠিক আছি গো বাবা, আমার এখন আর কোনো সাহায্যের দরকার নেই। কিন্তু তুমি এত রাতে এখানে কি করছো বলো? এই রাস্তাটা তো নিরাপদ নয়। আমি বললাম, আমি শহরে যাচ্ছি, কাল আমার কাজ আছে, তাই ফিরতে হবে। তিনি বললেন, এত রাতে? আরে নদী পার হতে হবে তো। আমি বললাম, নদী পার হতে হবে? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তোমার কি কোনো ভয় লাগছে না? আমি বললাম, না, তেমন ভয় লাগছে না, বরং আপনার কথা শুনে মনে আরো কৌতূহল যাচ্ছে। আপনি তো এই এলাকার মানুষ, আপনি কি শাঁকচুন্নি সম্পর্কে কিছু জানেন? আমার কথা শুনে বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি হাসলেন। তিনি বললেন, আমি ঠিক জানি না বাবা, আমি যা জানি তা অনেক দিন আগের কথা। যখন আমি একদম ছোট্ট ছিলাম, আমার দাদুর মুখে একটা গল্প শুনেছিলাম। সেই গল্পটা হয়তো এই ঘটনার সঙ্গে সম্পর্কিত। আমি আগ্রহ নিয়ে তার দিকে তাকালাম। বৃদ্ধ তার গল্প শুরু করলেন। তার কণ্ঠস্বর ছিল শান্ত, স্নিগ্ধ। অনেক বছর আগের কথা, এই গ্রামে মালিনী নামের এক বউ এসেছিল গো। নতুন পরিবারে মালিনীর প্রথম জীবন বেশ সুখের ছিল। সে ছিল শান্ত আর সরল, আর তার মুখে ছিল এক ধরনের হাসি। কিন্তু ধীরে ধীরে সেই আনন্দ ফিকে হয়ে যেতে থাকলো। তার স্বামী, শ্বশুর এবং শাশুড়ি সবাই তার উপরে কত যে অত্যাচার করা শুরু করলো। সামান্য ভুল হলেই তার উপরে নেমে আসতো কঠিন বকাঝকা। আর তার স্বামীও তো তার প্রতি নীরব থাকতো। সে যেন এই অন্যায়ের বিরুদ্ধে কিছুই বলতে পারছিল না। মালিনীর মন ভেঙে গিয়েছিল, আর তার শরীরটাও না ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। এই অত্যাচার তারা সহ্য হচ্ছিল না গো। এক রাতে মালিনী আর এসব অত্যাচার সহ্য করতে পারল না। কাউকে কিছু না বলেই সে একা ঘর থেকে বেরিয়ে পড়ল। তার মনের মধ্যে তখন শুধু একটা ভাবনাই ছিল, মুক্তি। সে সোজা নদীর ঘাটে চলে গেল। সেই রাত্রে চারিদিক নিস্তব্ধ ছিল। নদীর জল যেন কালো আর স্থির হয়েছিল। মালিনী নদীর ঘাটেতেই দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে তখন জল পড়ছিল অঝরে। সে তার জীবনের সব কষ্টকে বিদায় জানাতে চাইল। কাউকে কিছু বলবার বা জানানোর কথাই ছিল না। তার সব কষ্ট যেন সেই নদীর জলের সাথে মিশে যাচ্ছিল। সে ধীরে ধীরে নদীর জলের দিকে এগোতে লাগলো। এক সময় নদীর জলেতে সে সোজা ঝাঁপ দিয়েছিল। তার স্বামী বা পরিবারের কেউ তাকে বাঁচাতে পারেনি। মালিনী নদীর স্রোতে ভেসে গিয়েছিল সেদিন। তার দেহ কেউ খুঁজে পায়নি গো। যেদিন থেকে এই গ্রামের সব মানুষ মনে করত যে মালিনী এই নদীতেই আত্মহত্যা করেছে। আমি বললাম, তাহলে শাঁকচুন্নি?
বৃদ্ধ হাসলেন। হ্যাঁ, শাকচুন্নি, মালিনীর আত্মা এই নদীর পাড়েতে এখনো ঘুরে বেড়ায়। যে এখনো তার পরিবারের প্রতি প্রতিশোধ নিতে চায়, সে তার গলার আওয়াজ ব্যবহার করে গো। যে তার গলার আওয়াজ শোনে, সে তার দিকেই মোহিত হয়ে ছুটে আসে। তারপরে সে তার চোখের দিকে তাকায়, আর যে তার চোখে চোখ রাখে সে তার বোধ বুদ্ধি হারিয়ে ফেলে, আর নদীর জলে সোজা গিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে গো। আমি বৃদ্ধের দিকে তাকিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম শাঁকচুন্নির গল্পটি কেবল একটি রূপকথা নয়, এর পেছনে এক গভীর মানবিক ব্যাপার লুকিয়ে আছে। মালিনীর কষ্ট, তার ঘৃণা, সব কিছুই এই রহস্যের কারণ। আর আপনি এখানে কি করছেন? আমি তাকে জিজ্ঞেস করলাম। বৃদ্ধ হাসলেন। আমি এখন এই পথে ঘাটেই ঘুরছি গো বাবা। আমার কোনো ভয় নেই। আমার জীবনের পুরোটাই পার করে এসেছি, এখন আর কিচ্ছু হারানোর ভয় নেই। আমি তার দিকে তাকিয়ে এক গভীর অনুভূতি অনুভব করলাম। তার কথাগুলো যেন আমার মনে এক অন্যরকম ছাপ ফেলে গেল। আমি বুঝতে পারছিলাম এই বৃদ্ধ কেবল একজন সাধারণ মানুষ নন, তিনি হয়তো এই গ্রামের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। আমি মনে মনে বললাম, আপনার কথাগুলো আমার মনে থাকবে। তিনি বললেন, তুমি ফিরে যাও বাবা, তোমার কাজটা শেষ করো। এই গ্রামের রহস্যের শেষ তোমাকে খুঁজে বার করতে হবে। আমি তার কাছে বিদায় নিলাম। তিনি আমাকে হাত তুলে আশীর্বাদ করলেন। আমি যখন হাঁটতে শুরু করলাম, কি মনে হতেই একবার পিছন ফিরে তাকালাম, কিন্তু অবাক হয়ে গেলাম, দেখলাম পিছনে কেউ নেই। এক মুহূর্তের মধ্যে যেন সেই বৃদ্ধ মানুষটা হাওয়ায় মিলিয়ে গেল। আমি যখন নদীর ঘাটে পৌঁছলাম, তখন রাত প্রায় গভীর। চারদিকে নিস্তব্ধতা যেন এক অদ্ভুত ভার নিয়ে নেমে এসেছে। কেবল ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের একটা করুণ সুর এক টানা। আমি নদীর দিকে পা বাড়ালাম। আমার মনের মধ্যে তখন একটি ভাবনা, এখন কি হবে? হঠাৎ বাতাসের সঙ্গে মিশে এক সুর ভেসে এলো। প্রথমে বুঝতে পারলাম না কিসের শব্দ, কিন্তু কিছুক্ষণ পর সেই শব্দটা স্পষ্ট হলো। এক নারী কণ্ঠের মিষ্টি গুনগুন। সেই শব্দ এতই মনোমুগ্ধকর ছিল যে আমার মনে হচ্ছিল যেন কোনো এক অজানা জগতের কোনো গান। আমি মনে মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা শুরু করলাম, যাতে সেই শব্দের কোনো প্রভাব আমার উপর না পড়ে। কিন্তু আমি ভান করলাম যেন আমি সত্যি সত্যি সেই শব্দে মোহিত হয়ে পড়েছি। আমি ধীরে ধীরে নদীর জলের দিকে এগোতে লাগলাম। আমার প্রতিটি পদক্ষেপে এক ধরনের অস্থিরতা ছিল। এই অশুভ শক্তি বুঝতে পারেনি আমি যা করছি পুরোটাই ভান করছি। হঠাৎ আমার ঘাড়ের কাছে এক শীতল নিঃশ্বাস অনুভব করলাম। মনে হলো যেন কেউ আমার খুব কাছে এসে দাঁড়িয়েছে। আমার সারা শরীরে এক হিম শীতল স্রোত বয়ে গেল। আমি ভয় পেলাম। আমি জানি এটা সেই শাঁকচুন্নি। আমার পিছনে স্বয়ং মৃত্যু দাঁড়িয়ে। আমি ঘুরে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার সারা শরীর জমে গেল। আমার সামনে দাঁড়িয়ে আছে এক বিকট মূর্তি। তার শরীরটা নীলচে আর কালচে রঙে ঢাকা, যেন কোনো পচা মাংসের মতো। আর লম্বা লম্বা চুলগুলো বাতাসে উড়ছে, আর তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। তার মুখটা বিভৎস আর বিকৃত। তার জিভটা লম্বা আর কালো,
আর তার দাঁতগুলো ধারালো। তার চেহারা দেখলে মনে হয় সে কোনো পিশাচ। সে আমার দিকে এগিয়ে এলো, আর তার আঙুলগুলো যেন সরু সুতোর মতো। সে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখ দুটোতে এক ধরনের হিংসা ছিল। সে যেন আমাকে ধাক্কা দিয়ে নদীর জলে ফেলে দিতে চায়। আমি তার চোখের দিকে সরাসরি তাকালাম না, কারণ আমি জানি তার চোখে চোখ রাখলে আমি নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। সে আমার খুব কাছে চলে এলো আর আমাকে ধাক্কা দিতে গেল। কিন্তু যখনই সে আমাকে ধাক্কা দিতে গেল, আমি তার হাতটা খপ করে ধরে নিলাম। আমি মনে মনে গাত্রবন্ধন মন্ত্র পাঠ করতে শুরু করলাম। তোমাদের আগেও বলেছি এই মন্ত্র প্রচণ্ড শক্তিশালী, তাই এর প্রকৃত উচ্চারণ তোমাদের সামনে আমি করছি না। আমার মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে সেই পিশাচ মূর্তির দেহ স্তব্ধ হয়ে গেল। তার শরীরটা যেন পাথর হয়ে গেছে। তার মুখটা নদীর জলের সামনে চলে এলো। সে তখন নিজেই নিজের চোখের দিকে তাকিয়ে ফেলল। মুহূর্তের মধ্যে তার শরীরটা জমে গেল, যেন কোনো বরফের মূর্তি। তার হাত স্পর্শ করে আমি যেন এক মুহূর্তেই অতীতের পাতায় হারিয়ে গেলাম। আমি দেখলাম কিছু ভাঙা ভাঙা দৃশ্য। একটা নতুন বউ তার নতুন বাড়িতে ঢুকছে। প্রথমে সবাই তাকে ভালোবাসছে, কিন্তু তারপর তার স্বামী তাকে মারধর করছে। তার শাশুড়ি তাকে নানাভাবে অপমান করছে। সে কাঁদতে কাঁদতে ঘর থেকে পালিয়ে আসছে। আমি দেখতে পেলাম সে নদীর ঘাটে চুপচাপ বসে আছে, তার চোখ দিয়ে জল পড়ছে। তার মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল যেন সে কোনো গভীর দুঃখের মধ্যে আছে। হঠাৎ পিছন থেকে তার স্বামী এসে তাকে ধাক্কা দিয়ে নদীর জলে ফেলে দিল। মালিনী তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু তার স্বামী তাকে নদীর জলের মধ্যে ডুবিয়ে ধরে রাখল আর দম বন্ধ করে মেরে ফেলল। আমি বুঝতে পারলাম মালিনী কখনো আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলা হয়েছিল। আর তার স্বামী তাকে মেরে ফেলেছিল। আর তার এই ক্রোধ আর আক্রোশ ছিল তার স্বামীর ওপর আর গ্রামের মানুষের ওপর, যারা এই অন্যায়ের বিরুদ্ধে কিছুই বলেনি। আমি আমার মন্ত্র পাঠ করা বন্ধ করলাম না। মন্ত্রের প্রভাবে আস্তে আস্তে তার শরীরের উপরের নীলচে এবং কালচে চামড়া ফেটে ভিতর থেকে মানুষের মতন সাধারণ রঙের উজ্জ্বল চামড়া বেরিয়ে আসতে লাগলো। তার বিকৃত রূপটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। তার শরীরের চারপাশে এক ধরনের উজ্জ্বল আলো দেখা যাচ্ছিল। যে চোখে এতক্ষণ হিংসা দেখা যাচ্ছিল, সেই চোখে এখন ফোঁটা ফোঁটা জল। কিছুক্ষণ পর তার শরীরটা হাওয়ায় ভাসতে শুরু করলো। ছোট ছোট উজ্জ্বল আলোক বিন্দুতে ঘিরে ফেললো তার সারা শরীরটাকে। সে ধীরে ধীরে আকাশের দিকে উড়তে লাগলো। আর যখন সে আকাশের দিকে উড়ে যাচ্ছিল, তখন আমি দেখলাম তার মুখে এক ধরনের প্রশান্তি। তারপর হঠাৎ চারিদিকটা আলোকিত করে সেই আত্মার মুক্তি পেল। নদীর ঘাট আবার নিস্তব্ধ হয়ে উঠল, যেন কিছুই ঘটেনি এখানে। কতক্ষণ ওখানে ওইভাবে দাঁড়িয়েছিলাম খেয়াল নেই। হঠাৎ পিছন থেকে একটা বৃদ্ধের গলা শোনা গেল। পিছনে তাকিয়ে দেখলাম সেই বৃদ্ধ লোকটা, যিনি আমাকে একটু আগে পুরো ঘটনাটা শুনিয়েছিলেন। হ্যাঁ, আপনি আপনি এখানে? সত্যি করে বলুন তো, আপনি কে? তখন আমার মনে হয়েছিল আপনি সাধারণ কেউ নন, কিন্তু
আমি তখন আর বলিনি কিছু। আমার নাম শ্যামাচরণ। বিগত 70 বছর ধরে যে শাঁকচুন্নির আত্মা এই নদীতে বন্দী হয়েছিল, আমি সেই শাঁকচুন্নি, মানে মালিনীর অভাগা বাবা। বহু বছর আগেই আমি মরে গেছি, কিন্তু আমার আত্মা মুক্তি পায়নি, কারণ আমার শেষ ইচ্ছা ছিল আমার মেয়েটাকে সুখী দেখা। মেয়েকে সুখী করতে পারিনি ঠিকই, তবে তার আত্মা প্রেতের জনিতে এভাবে কষ্ট পাচ্ছিল, সেটাও আমার সহ্য হচ্ছিল না গো। তাই প্রেতের জনিতে আমিও আটকে গেছিলাম। আজকে তো এই আপনার জন্যই আমার মেয়েটা মুক্তি পেল। আস্তে আস্তে শ্যামাচরণের দেহটাও একটা উজ্জ্বল আলোক রেখায় ঢেকে গেল, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি বুঝতে পারলাম এই জন্যই তিনি আমাকে পথ দেখিয়েছিলেন, যাতে আমার হাত দিয়ে তার মেয়ের আত্মার মুক্তি হয়। গল্প শেষে ঠাকুরমশাই অনেকক্ষণ চুপচাপ বসে রইলেন। আমি আর কিশোরী একে অপরের মুখ চাওয়াচাবি করছিলাম। তারপর হঠাৎ ঠাকুরমশাই বলতে শুরু করলেন, জীবনে এরকম আরো অনেক অভিজ্ঞতার অর্জন হয়েছে, কিন্তু কিছু কিছু অভিজ্ঞতা এমন হয় যেখানে কোনো ভালো বা খারাপ এসব কোনোই পক্ষ থাকে না, দুই পক্ষই হয় পরিস্থিতির শিকার। এই ঘটনাটাও সেই রকমই ছিল। তারপর আমি আর কখনো ওই গ্রামে যাইনি, বা বলা ভালো যাওয়ার প্রয়োজন পড়েনি। এখন তো শুনেছি ওই গ্রামে অনেক আধুনিকতা এসেছে, শহর হয়ে গেছে, বিদ্যুৎ পৌঁছেছে, পাকা বাড়ি হয়েছে, পাকা রাস্তা হয়েছে, কিন্তু মনে মনে কল্পনা করতে পারি হয়তো আজও সেখানে নদীর ধারে ওই পুরনো গাছটা রয়েছে, যেখানে এক সময় বহু মানুষ মারা যেত। কে জানে এই প্রজন্মের কেউই এই ঘটনাগুলো জানে কিনা, কিংবা তারা এসব জিনিস মনে রেখেছে কিনা, আর শুনলেও হয়তো তারা বিশ্বাস করবে না।